হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 9-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সাং জিনভো প্রথমবারের জন্য মিস চাহিনকে দেখে, যে কিনা হান্টার্স গিল্ডের ভাইস গিল্ড মাস্টার। তাকে দেখে সাং জিনভো বুঝতে পারে যে এই মেয়েটা অনেকটাই শক্তিশালী, হয়তো চই জঙ্গিনীর থেকেও বেশি শক্তিশালী। তার শক্তি প্রায় চেয়ারম্যান গোয়ের সমান। আর এই সময় চাহিনও সাং জিনভোর শক্তির প্রেজেন্স বুঝতে পারে, তাই সে সেদিকে তাকায়, কিন্তু সে সাং জিনভোকে দেখতে পারে না, কেননা ততক্ষণে সাং জিনভো সেখান থেকে চলে যায়। সে মনে মনে বলতে থাকে, আমার এরকম কেন মনে হলো যে ওইখানে একটা এস র্যাঙ্কের হান্টার দাঁড়িয়ে ছিল, ঠিক চেয়ারম্যান গোয়ের মতো। যদিও চেয়ারম্যান গো এখানে কি করতে আসবে, উনি খুবই ব্যস্ত মানুষ, আসলে আমাদেরকে আগে জানিয়ে দিত। আর এদিকে সাং জিনভো এখন বুঝতে পারে যে চাহিনের সেন্স অনেকটাই ভালো। এদিকে এখন সমস্ত হান্টাররা বেরিয়ে আসার জন্য মাইনিং টিমের লিডার সবাইকে বলে, আমাদের ঢোকার সময় হয়ে গেছে, সবাই তাড়াতাড়ি করো। আর এখন তার কথা মতো একে একে সবাই গেটের ভেতরে ঢুকতে থাকে। এখন ঢোকার সময় সাং জিনভো বুঝতে পারে যে এই গেটের ভেতরের বসটা অনেকটাই পাওয়ারফুল, কেননা সে তার প্রেজেন্স বাইরে থেকেই বুঝতে পারছিল। এদিকে সাং জিনভো এখন ভেতরে ঢুকলে তাকে দেখে বাকি মাইনিং টিমের লোকেরা বলতে থাকে, তুমি জানো ওই ছেলেটা নাকি ই র্যাঙ্কের? যার এই কথা শুনে অন্য লোকটা বলে, ই র্যাঙ্কের? শেষ পর্যন্ত আমাদের টিম লিডার একটা ই র্যাঙ্কের হান্টারকে নিল। সত্যি হান্টারদের কি এতই অভাব? আর তাদের এই সমস্ত কথাগুলো এই সময় সাং জিনভো শুনে ফেলে। সে মনে মনেই ভাবতে থাকে, সত্যি ই র্যাঙ্কের হান্টারদের কোনো সম্মানই নেই কোনো জায়গাতে। আর এরপরে সেখান থেকে একটা লোক সাং জিনভোকে এসে বলে, এই তুমি কি করছো, দাঁড়িয়ে আছো কেন? কাজ করো আর এখান থেকে সরো। কিন্তু সাং জিনভো এখন তার দিকে এমনভাবে তাকায়, সে পুরো ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, এটা আদেও ই র্যাঙ্কের হান্টার তো? এদিকে এখন আমরা দেখতে পাই যে ডানজেনের ভিতরে সবাই সবার কাজ করছিল। অনেকজন বিস্টের শরীরগুলোকে বেঁধে বাইরে নিয়ে যাচ্ছিল, আবার অনেকে মানা ক্রিস্টালগুলো খোদাই করে বাইরে নিয়ে যাচ্ছিল, যাতে একটা ডানজেনের থেকে পুরো টাকাটাই বের করে নেওয়া যায়। তাই ডানজেনের ভেতরের কোনো কিছুকে ছাড়া হয় না। এমনকি বিস্টদের শরীরগুলো কোনো না কোনো কাজে লেগেই যায়। তাদের চামড়া, দাঁত, সেগুলি দিয়ে নানান রকমের জিনিস তৈরি হয়। কিন্তু এগুলো শুধুমাত্র এই এ র্যাঙ্কের ডানজেনের ভিতরে বিস্টদেরকে দিয়ে সম্ভব। লো র্যাঙ্কিং ডানজেনে যে সমস্ত বিস্ট পাওয়া যায় তাদের খুব একটা দাম নেই। যাই হোক, যখন এই সমস্ত মরা বিস্ট এবং সমস্ত মানা ক্রিস্টালকে বাইরে বের করে ফেলা হবে, তারপরে আবার হান্টাররা ঢুকবে এই ডানজেনের বসকে মারতে, আর তারপরে এই ডানজেনটা বন্ধ হবে। আর এখন সাং জিনভো যখন একটা বড় বিস্টের দিকে তাকিয়ে দেখছিল, তখন মাইনিং টিমের লিডার তার কাছে আসে আর বলে, তোমার তো এটা প্রথম এ র্যাঙ্কের গেট, তাই তুমি হয়তো একটু অবাক হচ্ছ, তাই না? যেটা শুনে সাং জিনভো বলে, হ্যাঁ ঠিকই বলেছেন, আমি ভাবিনি যে এখানে এত বড় বিস্ট পাওয়া যায়। আর এরপরে সে এটাও জিজ্ঞাসা করে, এখনো তো বসকে মারা হয়নি না, বস তো বেঁচেই আছে। যার উত্তরে মাইনিং টিমের লিডার বলে, হ্যাঁ, বসকে যদি আগেই মেরে ফেলে তাহলে তো ডানজেন বন্ধই হয়ে যাবে। এই কারণে আগে সব বিস্টদেরকে মেরে ফেলা হয়, তারপর আমাদের কাজ শেষ হয়ে গেলে আবার হান্টাররা ঢুকবে এবং বসকে মারবে। কিন্তু এখন সাং জিনভো থেকে আবার প্রশ্ন করে, আচ্ছা ধরুন আমরা কাজ করছি, এই সময় যদি বসটা বেরিয়ে আসে তাহলে? যেটা শুনে তার লিডার বলে, এরকম আসলে হয় না, কিন্তু যদি কোনো কারণে এরকম হয়ে যায় তাহলে ডানজেনের ভিতরে যারা থাকবে তারা সবাই মারা যাবে। যেটা শুনে সাং জিনভো থেকে আবার প্রশ্ন করে, তাহলে কি আপনার একটুও ভয় করছে না? যার উত্তরে তার লিডার বলে, না, আমি 3 বছর ধরে হান্টার্স গিল্ডে এইভাবেই কাজ করছি, এখনো পর্যন্ত আমার সাথে এরকম একবারও হয়নি। এদিকে সাং জিনভো এখন বুঝতে পারে যে বসটা আসলে সত্যিই বিশাল পাওয়ারফুল। সে বসের থেকে বেরিয়ে আসা মানা ওয়েভকে নিজের বডিতে ফিল করতে পারছিল। সে বুঝতে পারছিল যে ডিমন্স ক্যাসেলের 50 নম্বর আর 75 নম্বর ফ্লোরে সে যেই বসকে হারিয়েছে তার থেকেও এই বসটা অনেকটাই পাওয়ারফুল। সে বিশ্বাস করতে পারছিল না যে মিস্টার জং ইন আর চাহিন মিলে এই বসটাকে মারবে। আর শুধুমাত্র তারা দুজনই না, টিমের বাকি হান্টারদেরও সবার নিজস্ব কাজ আছে। তারা অনেকদিন ধরে একসঙ্গে কাজ করছে, তারা জানে যে টিম ওয়ার্ক কিভাবে করতে হয়। আর এরপরে সাং জিনভো মানা ক্রিস্টাল খোদাই করা শুরু করে, আর তার কাজ দেখে এই সময় বাকি সবাই চমকে যায়। একজন তো লিডারকে জিজ্ঞাসা করে, তুমি না বললে যে এটা ওর প্রথম দিন আর ও একটা ই র্যাঙ্কের হান্টার, ওকে দেখে তো মনে হচ্ছে না। যেটা শুনে লিডার বলে, আমি তো চেক করেই নিয়েছি, ও একটা ই র্যাঙ্কেরই হান্টার, কিন্তু ওর কাজ দেখে মনে হচ্ছে যে ওর জন্মই হয়েছে মাইনিং করার জন্য। আর এরপরে সবাই খাবার খেতে শুরু করে। এখন লিডার এসে সাং জিনভোকেও ডাকে, কিন্তু সাং জিনভো বলে সে খাবে না, সে ডানজেনে ঢোকার আগেই খাবার খেয়ে এসেছে। আর এখন সবাই খাবার খেতে চলে গেলে সাং জিনভো মনে মনে ভাবে, এইবার আমি একা আছি, আমি এই সুযোগটা কিছুতেই মিস করব না। আমার কাছে এখন পুরো 1 ঘন্টা আছে, এর মধ্যে আমি একবার তো দেখবই। এই বলে সে দ্রুত দৌড়ে চলে যায় বসের কাছে। সে দেখতে পায় যে বসটা বিশাল বড়, আর এটা ওই 75 নম্বর ফ্লোরের বসের থেকেও অনেক পাওয়ারফুল। কিন্তু তবুও তার কনফিডেন্স হয় যে সে এই বসটাকে হারিয়ে ফেলতে পারবে। কিন্তু তার পক্ষে কি এখন এটা করা ঠিক হবে? সে যদি এখন বসটাকে মেরে ফেলে তাহলে ডানজেনটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, তাতে অনেকজনের ক্ষতি হতে পারে। আর এই ভাবতে ভাবতে তাকে পিছন থেকে একজন ডাকে, তুমি এখানে কি করছো? আর আমরা দেখতে পাই যে সেটা হলো চাহিন, যাকে দেখে এই সময় জিনভো মনে মনে ভাবে, ভাগ্যিস আমি লড়াই শুরু করিনি। আর তারপরে সে চাহিনকে বলে, আমি হারিয়ে গেছি,
যেটা শুনে চাহিন বলে, তুমি হারিয়ে গেছো? তুমি তো মাইনিং টিমের সঙ্গে না? যাই হোক, এখন এখান থেকে যাও, এটা বসের জায়গা। এদিকে সাং জিনবো এখন মনে মনে ভাবতে থাকে যে চাহিনের সেন্স অনেকটাই ভালো, সে তাকে ধরে ফেলেছে। আর এখন চাহিন লক্ষ্য করে যে একটু আগে সাং জিনবোর হাতে একটা চাকু ছিল, কিন্তু সেটা এখন নেই, যেটা দেখে সে অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, আমার চোখ তো এত ভুল হতে পারে না। আর এরপরে সে সাং জিনবোকে আবার বলে, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও, নাহলে তোমার জন্য এই ডানজনে সবাই মারা পড়তে পারে। আর তার কথা মতো এই সময় সাং জিনবো সেখান থেকে চলে যেতে থাকে, যার পরে চাহিন তাকে আবার ডাকে। আর এইবার তার শরীরের গন্ধ শুকতে শুরু করে, যেটা দেখে সাং জিনবো বলে, কোনো কি সমস্যা আছে? যার পরে চাহিন তাকে আবার জিজ্ঞাসা করে, তুমি সত্যি একটা হান্টার তো? যার পরে সে সাং জিনবোর আইডি কার্ডটা দেখে যে সে একটা ই র্যাঙ্কের হান্টার, যার নাম সাং জিনবো। আর সেটা দেখা মাত্র সে সাং জিনবোকে আবার ছেড়ে দেয়, বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, যাও তুমি। আর সে যাওয়ার পর মিস চাহিন মনে মনে ভাবতে থাকে সে খুবই লো র্যাঙ্কের, এই কারণেই হয়তো তার শরীর দিয়ে কোনো গন্ধ নেই। আসলে চাহিন যে কোনো হান্টারদের গন্ধ শুকেই বুঝতে পারে, আর তার সেই গন্ধটা অতটা সহ্যও হয় না। এদিকে এই সমস্ত ঘটনা এখন সাং জিনবো এসে তার লিডারকে বলে, যার পরে তার লিডার তাকে বলে, বাহ, তুমি হারিয়ে গেলে আর দেখা হলো মিস চাহিনের সঙ্গে, তুমি তো খুবই ভাগ্যবান, এরকম সুযোগ সবাই পায় না। আর এই সময় সে এটাও জানায় যে মিস চাহিন সবসময় ডানজনের ভেতরেই থাকে, যে বস কোনো সময় জেগে গেল কিনা সেটা দেখার জন্য। যেটা শুনে সাং জিনবো এখন বুঝতে পারে যে চাহিন ওইখানে কি করতে গেছিল। আর একই সঙ্গে তার মাথাতে এটাও আসে যে এইখানকার মাইনিং টিমের কেউ জানে না যে একটা বস কত পাওয়ারফুল, সেই কারণে তারা হেসে হেসে কাজ করছে। শুধুমাত্র যারা বসের সঙ্গে লড়াই করে তারাই জানে যে বস আসলে কিরকম। আর এই সময় মাইনিং টিমের অন্য একটা হান্টার সাং জিনবোকে বলে যে মিস চাহিন সমস্ত হান্টারদের থেকে একটা গন্ধ পায়, যেটা তার একদমই ভালো লাগে না। আর এই কথাটা শুনে সাং জিনবো বুঝতে পারে যে চাহিন কেন সবসময় নাকে রুমাল দিয়ে থাকে, হান্টার্সদের আশেপাশে থাকলে তার একটু সমস্যা হয় হয়তো। তাহলে কি এই কারণেই ও আমাকে জিজ্ঞাসা করলো যে আমি হান্টার কিনা? তাহলে কি আমার শরীর থেকে হান্টারের মতো গন্ধ আসছিল না? আর এখন তার মনে পড়ে রেড গেটের ভেতরে বসের কথা, সেও সাং জিনবোকে এরকমই বলেছিল যে তুমি মানুষ নাও। এখন এই কথাটা সাং জিনবোকে একটু খোঁজা মারে যে সাং জিনবোর শরীর থেকে হান্টারদের মতো গন্ধও নেই, আবার ম্যাজিক বিস্টরাও তার সঙ্গে কথা বলতে পারে। এই সব কিছু কি এই কারণেই যে সে একটা প্লেয়ার? তাহলে এই প্লেয়ার হওয়ার মানেটা আসলে কি? আমি কি মানুষ নই? যাই হোক, এখন কাজের শেষে সাং জিনবো তার টাকা পেয়ে যায়। এই সময় তাদের লিডার তাকে বলে, তুমি খুব ভালো কাজ করেছো, আমি শুরুতে তোমার থেকে এতটা আশা করিনি। যেটা শুনে এই সময় সাং জিনবো থেকে ধন্যবাদ জানায়, কিন্তু তার লিডার আবার বলে, ধন্যবাদ তো আমার তোমাকে জানানোর দরকার, কেননা তোমার একার জন্যই আমরা 2 ঘন্টা আগেই কাজ শেষ করে ফেলতে পেরেছি। আমি আমার এই এত বছরে অনেক মানুষজনকে দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে আমি এখনো দেখিনি। তুমি না মাইনার হওয়ার জন্যই জন্মেছো। তুমি কি আমাদের সঙ্গে পার্মানেন্ট কাজ করতে চাও? তুমি যেরকম কাজ করলে সেই অনুসারে আমি তোমাকে ভালোই মাইনা দেবো। যেটা শুনে সাং জিনবো বলে, অফারটা করার জন্য ধন্যবাদ, কিন্তু আমি অ্যাকচুয়ালি অন্য একটা কাজ করছি, তো আমি এটা করতে পারবো না। যেটা শুনে এখন সেই লিডার বলে, ঠিক আছে, তাহলে কালকে কি তুমি ফ্রি আছো? কালকে করতে পারবে? যেটা শুনে সাং জিনবোর মাথায় এখন প্রথম আসে 2 দিন পরে তার রিএভ্যালুয়েশন, এখন তার আর মাইনিং করার দরকার নেই। সে বুঝে গেছে যে এ র্যাঙ্কের গেট ভেতর থেকে কি রকমের হয়, কিন্তু হঠাৎই তার মাথায় আবার এটাও আসে যে কালকে আবার রেড আছে। তার মানে হান্টার্স গিল্ডরা কি পরপর এরকম বড় রেড করে? যেই কথাটা এই সময় সে তার লিডারকে জিজ্ঞাসা করে, যার উত্তরে তার লিডার হ্যাঁ জানায় যে কালকেও একটা এ র্যাঙ্কের গেট আছে যেখানে তারা কাজ করবে, আর কালকের ওই রেডে এই স্ট্রাইক স্কোয়াডটা থাকবে না, অন্য একটা স্কোয়াড থাকবে। হান্টার্স গিল্ডের কাছে এরকম 2খানা স্ট্রাইক স্কোয়াড আছে যারা কিনা এই র্যাঙ্কের গেট কমপ্লিট করতে পারে। যেই কথাটা শুনে সাং জিনবো এবার রাজি হয়ে যায়। সে জিজ্ঞাসা করে যে কালকে কোথায় রেড আছে, আর তার এই কথা শুনে এখন লিডার বলে, যাক, ভালো ডিসিশন নিলে, আমি কথা বলে দেখবো যেন তোমাকে ডবল টাকা দেওয়া হয়। তুমি যে কোনো মাইনারের থেকে 5 গুণ বেশি কাজ করেছো, তোমাকে ডবল টাকা দিলে সেটাও কম। এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে একটা রেস্টুরেন্টে ও জিনো একটা মেয়েকে ডাকে, যেই জায়গাটা মেয়েটার খুব একটা পছন্দ হয় না। সে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এখানে কেন ডেকেছো? আর এখন আমরা জানতে পারি যে মেয়েটা হলো তার কাজিন ইয়ো সুহুন। আর এরপরে জিনো সুহুনকে বলে, আমার বাবার সঙ্গে আমার কথা ঠিকঠাক হয়ে গেছে। যার পরে সুহুন জিজ্ঞাসা করে, কি বলছো, তোমার বাবা মেনে গেল? তাহলে তুমি কি এখন গিল্ড মাস্টার? যার উত্তরে জিনো বলে, আমার এতে সাং জিনবোর হেল্প লাগবে। এখন সুহো জিজ্ঞাসা করে যে এই সাং জিনবো আবার কে? আর যার পরে জিনো দেখায় যে সে এই 2 দিনের মধ্যে কতবার সাং জিনবোকে কল করেছে, কিন্তু সাং জিনবো একবারও কল ধরেনি। সে এই সময় সোহুনকে বলে, সাং জিনবো আমাকে বলেছিল যে সে কিছুদিন ব্যস্ত থাকবে, তাই তাকে কল করে পাওয়া যাবে না, কিন্তু এতদিন, ও তো অনেক দিন হয়ে গেল আমার ফোনই ধরছে না। আর তার এরকম হাবভাব দেখে এখন সোহুন বলে, এই তুমি থামো তো, তোমরা কি ডেট ফেট করছো নাকি? অন্যদিকে আমরা দেখতে পাই যে একটা টিভি অ্যাক্টর তার রিইভ্যালুয়েশনের জন্য এসেছে হান্টার্স অ্যাসোসিয়েশনে। সে এই সময় তার ইন্টারভিউয়ে বলছে, আমি তো অলরেডি একটা মুভিতে কাজ করছি, তবুও ভাবলাম ইভ্যালুয়েশনটা করিয়েই নিই। আর এই খবরটায় জিনো আর সোহন এখন সেখানে বসে দেখছিল।
যেটা দেখে এই সময় জিনো বলে, হ্যাঁ আমি তো শুনেছিলাম যে লি মিনসুন নাকি অবেক হয়েছে আর এখনই ও ইভ্যালুয়েশন করতে চলে আসলো। যার উত্তরে এখন সোহুন বলে ওর ইভ্যালুয়েশন অলরেডি হয়ে গেছে, ও একটা এ র্যাঙ্কের হান্টার। আসলে ও এখন সেটা টিভিতে দেখাতে চাইছে আর কিছুই না, যেটা করলে ওর মডেলিং এর পপুলারিটি আরো বেড়ে যাবে। ওর জন্যই তো আমি কোনো কাজের সুযোগ পাচ্ছি না। আর ও একটু এরকমই, ওর ইগোটা না খুবই বেশি। আর এখন তো অ্যাওয়েকেন হয়ে পাওয়ারও চলে এসছে, এবার যে ও কি করবে তার কোনো ঠিক নেই। যাই হোক, আমি এখন আর তোমার সঙ্গে কথা বলতে পারছি না, আমি যাচ্ছি। কিন্তু তার আগে একটা কাজ করো, তোমার ফোনটা আমাকে দাও, আমি জিনবোকে একবার কল করে দেখি। আর সেই সময় সাং জিনবোকে কল করলে তার কলটা সাং জিনবোর ফোনে ঢোকে, যেটা দেখে এখন জিনোও চমকে যায়। অন্যদিকে সাং জিনবো এই সময় কলটা ধরেও, সে বলে, কেমন আছো জিনো, অনেকদিন তো কথা হয়নি। ওদিকে জিনো এখন চেঁচিয়ে বলতে থাকে, স্যার আপনি আমাকে বলেছিলেন যে আপনি ব্যস্ত থাকবেন, তাই বলে এতদিন। আর এরপরে সাং জিনবো তাকে জিজ্ঞাসা করে, তোমার বাবার সঙ্গে কি কথা হলো? যার পরে জিনো তাকে উৎসাহের সঙ্গে বলে, আমি তো সেই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই, তাহলে কি কালকে আপনার সময় হবে? যার উত্তরে সাং জিনবো বলে, কালকে কালকে একটু ব্যস্তই আছি, কিন্তু যদি বেশি রাতে দেখা করো তাহলে হবে। যেটা শুনে জিনো বলে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি রাতেই যাব। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস চাহিন রাত্রেবেলা কাউকে ফোন করে আর তাকে বলে, আমাদের মাইনিং টিমে আজকে একটা মাইনার ছিল যার নাম সাং জিনভো, তুমি কি তার ডিটেলস আমাকে পাঠাতে পারবে? আর এখানেই শেষ হয় সোলো লেভেলিং এর পর্ব 9। পুরো পর্বটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, আর এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।